এখন আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কলা বা টিস্যু। আমাদের চারপাশে যে সমস্ত আমরা উদ্ভিদ দেখতে পাই সেই সমস্ত গাছপালাগুলোতে শিকড়, লতা পাতা, ফুল, কাণ্ড সমস্ত কিছু রয়েছে। আবার আমাদের চারপাশে যে সমস্ত প্রাণীগুলোকে দেখতে পাই, বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, তাদের শরীরের মধ্যেও কিন্তু বিভিন্ন অঙ্গ রয়েছে, যেমন হার্ট, কিডনি, লিভার ইত্যাদি বিভিন্ন ধরনের অঙ্গ রয়েছে। এইগুলি বহুকোষী জীবের অঙ্গ বা অসংখ্য কার্য পরিচালনা করার যে পদ্ধতি, সেই পদ্ধতি। অঙ্গতন্ত্র অনেকগুলি অঙ্গ নিয়ে গঠিত, যেমন মানুষের ক্ষেত্রে পাচনতন্ত্র, শ্বসনতন্ত্র বা সংবহনতন্ত্র, এগুলো আমরা দেখতে পাই। মানুষের মতো উদ্ভিদের কিন্তু কলাতন্ত্র রয়েছে এবং সংবহনতন্ত্র রয়েছে। বিভিন্ন অঙ্গের সমন্বয়ের ফলে উন্নত প্রাণী কোষে বহুকোষী যে প্রাণীগুলি, তাদের দেহে কিন্তু এই সমস্ত অঙ্গগুলো তৈরি হয়। এই বহুকোষী জীবের প্রতিটি উপাদান বিভিন্ন কলা দ্বারা তৈরি। এই কলা অর্থাৎ টিস্যু দিয়ে তৈরি। অর্থাৎ আমরা যদি একটি রৈখিক পদ্ধতি বা রৈখিক চিত্র দেখি, তাহলে কি বলবো? বেশ কয়েকটি কোষ নিয়ে তৈরি একটি কলা, কতগুলি কলা নিয়ে তৈরি একটি অঙ্গ, কতগুলি অঙ্গ নিয়ে তৈরি অঙ্গতন্ত্র, এবং সেখান থেকে ফাইনালি আমরা জীবদেহ দেখতে পাই। এখন সহজে প্রিপারেশন করো স্কিল যোগীর নোটস এবং সাজেশনের সাথে। আজকেই অর্ডার করো নিজের নোটস, সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল রেগুলার আপডেটস পাওয়ার জন্য। আমাদের ওয়েবসাইট www.skillyogi.org তে সহজে অনলাইন নোটস, সাজেশন এবং ভিডিও লেকচার পেয়ে যাবে। তো এই কলা জিনিসটি কি? উৎপত্তিগতভাবে এক এবং সমজাতীয় বা ভিন্নধর্মী কোষগুলির সমষ্টি, যা বহুকোষী প্রাণীদের একটি কাঠামোগত স্তর হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা প্রথমেই দেখলাম কলাগুলি কিন্তু, কলার প্রত্যেকটি কোষ, একাধিক কোষ নিয়ে কলা তৈরি, আমরা একটু আগেই বলেছি। তো সেই প্রতিটি কোষের উৎপত্তি কিন্তু এক, অর্থাৎ কোষগুলি উৎপত্তিগতভাবে এক, এবং এর কাজগুলো কখনো সমজাতীয় হতে পারে, আবার কখনো ভিন্ন ধর্মীয় হতে পারে। উদ্ভিদ কলা এবং তার বিন্যাস। বহুকোষী উদ্ভিদের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, বট, ধান, গম, ভুট্টা ইত্যাদি। এই উদ্ভিদের দেহ বিভিন্ন ধরনের উদ্ভিদ কলা দিয়ে তৈরি। উদ্ভিদ কলাকে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ভাজক কলা, আরেকটি হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা এবং স্থায়ী কলার নামটা থেকে কিন্তু আমরা একটা ধারণা পাচ্ছি যে কলার কোষগুলি বিভাজিত হতে পারে, অর্থাৎ যে কলার কোষগুলি এখনো নতুন, সেই ধরনের কলাকে বলবো ভাজক কলা। এবং যে কলার কোষগুলি অলরেডি পুরনো হয়ে গেছে, যাদের আর কোষ বিভাজন ক্ষমতা নেই বা কোষ বিভাজন ক্ষমতা যারা হারিয়েছে, তাদেরকে বলবো স্থায়ী কলা। ভাজক কলা বলতে বোঝায় যে কলার কোষ অপরিণত অবস্থায় রয়েছে এবং কোষগুলি বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ সৃষ্টি করতে পারবে। এই ভাজক কলার বৈশিষ্ট্যগুলো দেখি। ভাজক কলার কোষগুলি ছোট হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় সমান হয়। কোষগুলি গোলাকার, ডিম্বাকৃতি বা বহুভুজাকারও হতে পারে। কোষ প্রাচীর এদের পাতলা হয়। কোষগুলো ঘনিষ্ঠভাবে থাকলেও কোষান্তর রন্ধ্র দ্বারা কিন্তু এরা যুক্ত নয়। কোষগুলি ঘনভাবে সাইটোপ্লাজম দ্বারা পরিপূর্ণ এবং বড় স্বতন্ত্র নিউক্লিয়াস রয়েছে। কোষগুলি অপরিণত হওয়ার কারণে সবসময় অপত্য কোষ তৈরির জন্য বিভক্ত হতেই থাকে। সাধারণত কোষে ভ্যাকুওলের অভাব থাকে এবং কোষে সঞ্চিত খাদ্য এবং রেচন পদার্থ থাকে না। ভাজক কলাকে আবার অবস্থানগত দিক থেকে ভাগ করা হয়। যদি ভাজক কলাগুলো একদম উদ্ভিদের যে অগ্রভাগের যে অংশগুলো, সেই অংশের যে ভাজক কলাগুলো, তাকে বলা হয় অগ্রস্থ ভাজক কলা। অর্থাৎ কাণ্ড বা পাতার যে শীর্ষের দিকে বা মূলের যে শীর্ষের দিকের অংশগুলো, সেইগুলো হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। শীর্ষে থাকার কারণে উদ্ভিদের অক্ষের দৈর্ঘ্য বৃদ্ধি করতে এরা সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। অর্থাৎ এইটা যদি কোনো একটা উদ্ভিদের অঙ্গ হয়, ধরে নিই আমরা, তাহলে এই অংশটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। পার্শ্বস্থ বলতে এই অংশগুলো পার্শ্বস্থ ভাজক কলা। অর্থাৎ যে ভাজক কলা উদ্ভিদের কাণ্ড এবং মূলের পাশে উলম্ব ভাবে রয়েছে, যার ফলে পাশের দিকে বৃদ্ধি হচ্ছে, যেমন ক্যাম্বিয়াম, ফেলোজেন বা কর্ক, এরা হচ্ছে এই প্রকারের কলা। এরা হচ্ছে উদ্ভিদের কাণ্ডের প্রশস্ততা বৃদ্ধি করতে সাহায্য করে। আর 3 নম্বর হচ্ছে নিবেশিত ভাজক কলা,
যারা এই দুই প্রকারের কলার মাঝখানে অবস্থিত তাদেরকে বলা হচ্ছে নিবেশিত ভাজক কলা। এই নিবেশিত ভাজক কলা হচ্ছে দুটি স্থায়ী কলার মধ্যে অন্তর্নিহিতভাবে অবস্থিত, যেমন ঘাস, বাঁশ, গম, ইত্যাদি। এদের যে পর্ব মধ্যটা রয়েছে সেই পর্ব মধ্যে এবং অন্যান্য ঋতুতে পাইন গাছের পাতায় দেখতে পাওয়া যায়। এদের কাজ হচ্ছে কি পর্ব মধ্য এবং পাতার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। সমগ্রভাবে এই ভাজক কলার কাজ কি বলতে পারি? ভাজক কলা থেকেই উদ্ভিদের সমস্ত কলা উৎপন্ন হয়। নতুন কোষ তৈরি করতে এবং উদ্ভিদের বৃদ্ধিকে উৎসাহিত করতে সাহায্য করে। গাছে নতুন পাতা, মূল, কাণ্ড, ফুল, ফল ইত্যাদি সৃষ্টি সাহায্য করে হচ্ছে এই ভাজক কলা। আর ভাজক কলার কোষগুলি বিভক্ত হয়ে উদ্ভিদের ক্ষতস্থান পূরণেও কিন্তু সাহায্য করে। এবার চলে আসি স্থায়ী কলা। যে পরিণত কলা ভাজক কলা থেকে উৎপন্ন হয় এবং বিভাজনে অক্ষম তাকে স্থায়ী কলা বলা হয়। এদের বৈশিষ্ট্য হচ্ছে কি এই কলার কোষগুলি বিভাজনে অক্ষম এবং পরিণত। কোষগুলি যেহেতু বিভাজনে অক্ষম এবং আমরা মৃতপ্রায় বলতে পারি, তো এগুলির কোষ প্রাচীর কিন্তু পুরু হয়। মৃত বলবো না এগুলি, কিন্তু কোষ প্রাচীর এরা যেহেতু বহুদিন ধরে এরা বিভাজিত হচ্ছে না, তাই কোষ প্রাচীর গুলো একটু দৃঢ়, মোটা, শক্ত হয়ে গেছে। কোষ জীবিত এবং মৃত উভয় প্রকারেরই হতে পারে। কোষে বড় ভ্যাকুওল রয়েছে, কোষান্তর রন্ধ্রযুক্ত হয়ে কোষান্তর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু অংশগ্রহণ করে। স্থায়ী কলার অবস্থান এবং কাজ। সাধারণত এই ধরনের কলা উদ্ভিদের বিভিন্ন পরিণত অংশে, যেমন কাণ্ড, শাখা, মূল, পরিণত পাতা ইত্যাদি অংশে দেখতে পাওয়া যায়। স্থায়ী কলার প্রকারভেদ। স্থায়ী কলা দুই রকমের হয়, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, আরেকটি হচ্ছে জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা হচ্ছে কোষের আকৃতি এবং গঠন একই ধরনের, তাদেরকে সব সরল স্থায়ী কলার মধ্যে ফেলা হয়। সরল স্থায়ী কলার আবার কতগুলি প্রকার রয়েছে, যেমন হচ্ছে প্যারেনকাইমা। এগুলি ডিম্বাকার, গোলাকার বা বহুভুজাকারের গঠনের হতে পারে। প্রাচীর সবসময় এদের পাতলা এবং সেলুলোজ দ্বারা নির্মিত। কোষগুলি সজীব হয় এবং নিউক্লিয়াস যুক্ত হয়, আর কোষে ভ্যাকুওল এবং কোষান্তর রন্ধ্র উপস্থিত রয়েছে। প্যারেনকাইমার অবস্থান মস এবং কিছু কিছু শৈবালের দেহে এই কলা তৈরি হয়। ফার্ন এবং উন্নত উদ্ভিদের ক্ষেত্রে রসালো সজীব অংশ এই কলা দ্বারা তৈরি হয়। প্যারেনকাইমার কাজ হচ্ছে ক্লোরিন যুক্ত প্যারেনকাইমা খাদ্য তৈরি করতে সাহায্য করে, খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে, আবার কিছু কিছু ক্ষেত্রে জলজ উদ্ভিদগুলোকে ভাসিয়ে রাখতেও সাহায্য করে, যেমন আমরা কচুরিপানার ক্ষেত্রে দেখতে পাই। এইসব উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, ওর ভেতরে বায়ুপূর্ণ গহ্বর সৃষ্টি করতে সাহায্য করে, যার ফলে ওরা হালকা হয় এবং জলের উপর ভেসে থাকতে সহজেই পারে। অপর এক প্রকারের সরল স্থায়ী কলা হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমা হচ্ছে বহুভুজাকার এবং লম্বচ্ছেদে আয়তাকার কোষ দিয়ে তৈরি। কোষ প্রাচীর অসমভাবে স্থূল, সজীব এবং নিউক্লিয়াস যুক্ত কোষ দেখতে পাওয়া যায় এবং কোষান্তর রন্ধ্রযুক্ত বা রন্ধ্রবিহীন কিন্তু হতে পারে। কোলেনকাইমার অবস্থান হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের যে অধস্তক, সেখানে পাতার মধ্যশিরা এবং পত্রবৃন্ত বা পুষ্পবৃন্তে কিন্তু এই ধরনের কলা আমরা দেখতে পাই। কোলেনকাইমার কাজ হচ্ছে এটি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ক্লোরোপ্লাস্ট যুক্ত কোলেনকাইমা পোষক কলা অর্থাৎ খাদ্য তৈরিতে সাহায্য করে। উদ্ভিদ অঙ্গের টান বা চাপের যে সহ্য শক্তি সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। চলন, রেচন, শ্বসন, ক্ষরণ ইত্যাদি কাজেও কিন্তু পরোক্ষভাবে বা কখনো কখনো প্রত্যক্ষভাবেও সাহায্য করে। 3 নম্বরে যে সরল স্থায়ী কলা আমরা আলোচনা করব সেটি হচ্ছে স্ক্লেরেনকাইমা। এটি গোলাকার, ডিম্বাকার, লম্বাটে প্রকৃতির কোষ দিয়ে তৈরি হতে পারে। কোষ প্রাচীর পুরু, কূপযুক্ত এবং লিগনিন যুক্ত হয় এবং খুবই শক্ত হয়। এই কোষগুলো সবই কিন্তু মৃত হয়, কোষান্তর স্থান থাকে না। এর অবস্থান হচ্ছে নালিকা মান্ডিলের চারপাশে। দ্বিবীজপত্রী উদ্ভিদের বান্ডিল টুপিতে পেয়ারা, নাশপাতি ইত্যাদি, শশা ইত্যাদি উদ্ভিদেও কিন্তু আমরা এই ধরনের দেখতে পাই। এর কাজ হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক যে দৃঢ়তা সেটা প্রদান করে। উদ্ভিদ অঙ্গে যে টান এবং চাপ থাকে সেটাকে সহ্য করতে সাহায্য করে, সেই সহনশীলতাটাকে বৃদ্ধি করতে সাহায্য করে। বীজ ত্বক, ফল ত্বকের যে স্ক্লেরেনকাইমা তন্তু সেগুলো ফল এবং বীজের বিস্তারে সাহায্য করে। পাট, শন প্রভৃতি স্ক্লেরেনকাইমা তন্তু বাণিজ্যিক তন্তু হিসেবেও কিন্তু কাজ করে। এরপরে চলে আসি জটিল স্থায়ী কলায়। যে স্থায়ী কলার কোষগুলি আকার এবং গঠনে ভিন্ন কিন্তু একই উৎস থেকে তৈরি তাদের কিন্তু জটিল স্থায়ী কলা বলা হয়। এরা কিন্তু কাজও করে একই সাথে বা একইভাবে। এবার আলোচনা করব প্রাণী
কলা নিয়ে। এতক্ষণ আমরা আলোচনা করলাম উদ্ভিদ কলা নিয়ে, এবার বলবো প্রাণী কলা নিয়ে। প্রাণী কলা হচ্ছে যে সমস্ত কলাগুলিতে সম এবং অসম আকৃতির প্রাণী কোষ মিলিতভাবে তৈরি হয়েছে, তাদেরকে প্রাণী কলা বলা হয়। আমরা প্রধানত 4 ধরনের প্রাণী কলা দেখতে পাই: আবরণী কলা, যোগ কলা, পেশী কলা, স্নায়ু কলা। দেহের বিভিন্ন অংশ যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে, যেমন মস্তিষ্ক, ফুসফুস, ত্বক এবং আরো অনেক কিছু অঙ্গ হিসাবে উল্লেখ করা হয়, অর্থাৎ যারা একসাথে একটা নির্দিষ্ট কাজে প্রধানত যুক্ত। মানব দেহের প্রতিটি অঙ্গ লক্ষ লক্ষ কোষ দিয়ে তৈরি, যারা দেহে একটি বিশেষ ভূমিকা পালন করে। মানব দেহের এই বিভিন্ন অঙ্গগুলো একটি তন্ত্র তৈরি করতে সাহায্য করে। দেহের প্রতিটি অঙ্গতন্ত্র অন্যান্য অঙ্গতন্ত্রের সাথে সমন্বিতভাবে কাজ করে, যেমন খাদ্যনালী, পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, লালাগ্রন্থি, অগ্নাশয় ইত্যাদি অঙ্গ দিয়ে তৈরি হয় পৌষ্টিক তন্ত্র। সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, রক্তধমনী, রক্ত এবং আরো অনেক কিছু নিয়ে তৈরি হয়। পৌষ্টিক তন্ত্র তৈরি হয়। পৌষ্টিক তন্ত্র খাদ্য গ্রহণ, পাচন এবং শোষণে সাহায্য করে। শোষিত খাদ্যরস সংবহন তন্ত্রের মাধ্যমে সারা দেহে পৌঁছয়, আবার রক্তের মাধ্যমে পৌষ্টিক তন্ত্রের অন্যান্য অঙ্গগুলিতে খাবার সরবরাহের প্রয়োজন হয় এবং পৌষ্টিক তন্ত্রের মাধ্যমে সংবহন তন্ত্রের যে অঙ্গগুলি সেগুলিও কিন্তু পুষ্টি লাভ করে। আর স্নায়ুতন্ত্র এদের মধ্যে সমন্বয় রক্ষা করে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট অঙ্গই কিন্তু সম্পূর্ণ কাজ করতে পারছে না। যেমন সংবহন তন্ত্রের যে অঙ্গগুলো রয়েছে তাকে সাহায্য করছে, তাকে শক্তি প্রদান করছে হয়তো পৌষ্টিক তন্ত্রের অঙ্গগুলো, কারণ পৌষ্টিক তন্ত্রের অঙ্গগুলো থেকে যদি খাদ্য পরিপাক হয়ে শক্তি প্রদান না হয় তাহলে অন্যান্য অঙ্গগুলো কিন্তু কাজ করতে পারবে না। এইভাবে একে অপরের উপর প্রত্যেকটি অঙ্গই কিন্তু একে অপরের উপর নির্ভরশীল হয়ে রয়েছে।